হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সায়েন্স গাইড। আজকে আলোচনা করতে চলেছি তরলের ধর্ম অর্থাৎ প্রপার্টিস অফ লিকুইড। এই প্রপার্টিস অফ লিকুইডের মধ্যে আলোচনা করব সারফেস টেনশন এবং ভিসকোসিটি। প্রথমে আমরা তরলের কিছু ধর্ম দেখে নেব। প্রথমত, তরলের ধর্ম বলতে প্রত্যেকটা তরলের ক্ষেত্রে আমরা দেখব নির্দিষ্ট আকার থাকে না। কেন নির্দিষ্ট আকার থাকবে না? তো তরলের নির্দিষ্ট কোনো আকার থাকবে না, নির্দিষ্ট কোনো আকার থাকে না, কোনো আকার থাকে না, আকার থাকে না। কেন তরলের মধ্যে কোনো নির্দিষ্ট আকার থাকবে না? কারণ তরলের অণুগুলি একে অপরের সঙ্গে অ্যাট্রাকশন ফোর্স থাকে এবং অণুগুলি স্থির থাকে না, সর্বদা সঞ্চরণশীল অর্থাৎ গতিশীল। অণুগুলির মধ্যে একে অপরের সঙ্গে অ্যাট্রাকশন ফোর্স থাকবে এবং অণুগুলো এক জায়গায় স্থির নয়, গতিশীল। আর গতিশীল থাকার জন্য কোনো নির্দিষ্ট আকার থাকবে না, অর্থাৎ অণুগুলো গতিশীল থাকা, এই অণুগুলো গতিশীল 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 রয়েছে এবং অণুগুলির মধ্যে আকর্ষণ বল রয়েছে। এই অণুর সঙ্গে এই অণু, এই অণুর সঙ্গে এই অণু, প্রত্যেকটা অণুর সঙ্গে অপর অণুর আকর্ষণ বল কাজ করে। এই অ্যাট্রাকশন ফোর্স বা আকর্ষণ বল থাকে। এই গতির জন্য এদের কোনো নির্দিষ্ট আকার থাকে না। তো এই কারণে দেখব যে তরল অণুগুলির মধ্যে গতিশীল থাকার জন্য এদের কোনো নির্দিষ্ট আকার থাকে না। নাম্বার 2, তরলের আয়তন রয়েছে। তরলের আয়তন থাকার কারণ তরলে যে অণুগুলো রয়েছে একে অপরের সঙ্গে অ্যাট্রাকশন ফোর্স থাকে। এখানে অনেকটাই স্ট্রংলি অ্যাট্রাকশন ফোর্স থাকবে। তাহলে তরলের নির্দিষ্ট আয়তন থাকে, নির্দিষ্ট আয়তন থাকে। তরলের নির্দিষ্ট আয়তন থাকার কারণ হচ্ছে তরলের অণুগুলির মধ্যে অ্যাট্রাকশন ফোর্স বিরাজমান, অর্থাৎ অণুগুলির মধ্যে আকর্ষণ বল থাকে। আর এই আকর্ষণ বল থাকার জন্য অণুগুলি একে অপরকে ছেড়ে বাইরে বেরিয়ে যেতে পারে না। এর ফলে তাদের একটা নির্দিষ্ট আয়তন থাকা উচিত বা থাকে। তাহলে এদের আয়তন থাকার কারণ অণুগুলির মধ্যে অ্যাট্রাকশন ফোর্স বা আকর্ষণ বল থাকে। এই অণুগুলির মধ্যে আকর্ষণ বল থাকে, আকর্ষণ বল থাকে। এই আকর্ষণ বল থাকার জন্য অণুগুলি তাদের আয়তন দেখায়। নাম্বার 3, অণুগুলির মধ্যে যেহেতু আকর্ষণ বল আছে, তাহলে অণুগুলি গ্যাসের তুলনায় অনেক ক্লোজ থাকবে, অনেক কাছে থাকবে। আর কাছাকাছি থাকার জন্য গ্যাসের অণু তুলনায় তরলের ঘনত্ব বেশি। গ্যাসের তুলনায় তরলের ঘনত্ব বেশি। তার কারণ তরল অণুর মধ্যে বা অণুগুলির মধ্যে আকর্ষণ বল গ্যাসের তুলনায় বেশি। এর কারণ তরল অণুগুলির মধ্যে আকর্ষণ বল গ্যাসের তুলনায় বেশি। গ্যাসের তুলনায় যদি বেশি হয়, আমরা কি দেখব? গ্যাসের অণুগুলির আকর্ষণ বল খুবই কম। দিস ইজ গ্যাস সিস্টেম। অ্যান্ড লিকুইডের ক্ষেত্রে দেখব যেহেতু আকর্ষণ বেশি, তাহলে অণুগুলো অনেকটাই কাছে থাকবে। আর কাছে থাকলে এদের ডেন্সিটি বেশি হবে, কারণ আমরা জানি মলিকুল যত কাছে থাকবে
ততই একক আয়তনে ভর বাড়বে, তাই ডেন্সিটি বাড়ে। তাহলে এই হচ্ছে লিকুইড। অর্থাৎ লিকুইডের ক্ষেত্রে অ্যাট্রাকশন ফোর্স গ্যাসের তুলনায় বেশি হওয়ার জন্য লিকুইড অণুগুলো অনেকটাই কাছে থাকে। আর কাছে থাকা অর্থ একক আয়তনে অণুর সংখ্যা বাড়া। অণুর সংখ্যা বৃদ্ধি পেলে ভর বাড়বে, ভর বাড়লেই ঘনত্ব বাড়বে। নম্বর 4, যেহেতু তরলের অণুগুলো খুব কাছে থাকে তাহলে এদের সংকোচনশীলতা কম হয়। অর্থাৎ গ্যাসের তুলনায় তরলের সংকোচনশীলতা কম। গ্যাসের তুলনায় তরলের সংকোচনশীলতা কম। কেন কম হবে? দেখো, গ্যাসের অণুগুলো এদের খুব নগণ্য অ্যাট্রাকশন ফোর্সের কারণে অণুগুলো বেশ দূরে থাকে, তাহলে এদেরকে বেশি করে সংকোচন করা যাবে। কিন্তু তরলের ক্ষেত্রে অ্যাট্রাকশন ফোর্স গ্যাসের তুলনায় বেশি হওয়ার জন্য তরলের অণুগুলো অনেকটাই কাছে থাকে। এর ফলে এদের সংকোচন কম হবে, অর্থাৎ অণুগুলোকে আমরা কম করে সংকোচন করতে পারবো, তার কারণ অণুগুলো অনেক কাছে আছে। আর গ্যাসের ক্ষেত্রে, এটা গ্যাসের স্টেট, এই গ্যাসের ক্ষেত্রে দেখব অণুগুলো আকর্ষণ বলটা অনেক কম থাকার জন্য অণুগুলো ছড়িয়ে থাকে। এর ফলে এদের সংকোচনটা বেশি করা যাবে। কিন্তু তরলের ক্ষেত্রে যেহেতু অণুগুলোর মধ্যে অ্যাট্রাকশন ফোর্স থাকে, আর এই অ্যাট্রাকশন ফোর্সের কারণে অণুগুলো অনেকটা কাছে থাকে, আর কাছে থাকার কারণেই অণুগুলি সংকোচনশীলতা অনেকটাই কম হয়। এবং তার সঙ্গে সঙ্গে দেখব যেহেতু সংকোচনশীলতা কম, অণুগুলোর মধ্যে কাছে আছে, এর ফলে এর ব্যাপিত হওয়ার হারটাও কিন্তু কম হবে। অর্থাৎ এই সমস্ত প্রপার্টিসগুলো আলোচনা থেকে বুঝতে পারলাম তরলের অণুগুলির মধ্যে গ্যাসের তুলনায় বেশি অ্যাট্রাকশন ফোর্স, এবং তরলের অণুগুলো গ্যাসের তুলনায় অনেকটাই বেশি করে কাছে থাকবে। এরপর আমরা তরলের একটি বৈশিষ্ট্য পড়ব, সেটা হচ্ছে সারফেস টেনশন। সারফেস টেনশন কী, কাকে বলে, তার ইউনিট কী হবে, সারফেস টেনশন কোন কোন ফ্যাক্টরের উপর নির্ভর করে, এবং কয়েকটা এক্সাম্পল আমরা দেখব। তো সারফেস টেনশন বলতে আমাদের কী বোঝায়? সারফেস টেনশন বলতে কী বোঝায়? সারফেস টেনশন বাংলা হলো পৃষ্ঠটান। এই পৃষ্ঠটান বলতে কী বোঝায়? ধরে নাও একটা বিকারে কিছু পরিমাণ জল আছে। এই একটা বিকার, তা কিছু পরিমাণ জল রয়েছে, দিস ওয়াটার মলিকুল রয়েছে, এবং এই জলে অজস্র ওয়াটার মলিকুল রয়েছে, সারফেসে রয়েছে, এবং সারফেসেও ওয়াটার মলিকুল রয়েছে, এরকম রয়েছে। তাহলে আমরা এই বিকারে যে পরিমাণ জল আছে একদম ভেতরাংশে কোনো একটা মলিকুলের কথা চিন্তা করলে এই মলিকুলটার চারপাশে যে সমস্ত মলিকুল আছে প্রত্যেকটা মলিকুল একে অপরের সঙ্গে আকর্ষণ করছে। তাহলে আকর্ষণ দেখো করলে এদের আকর্ষণ বলটা নেট রেজাল্ট 0 হবে, কারণ এই মলিকুলের চারপাশে মলিকুল রয়েছে এবং প্রত্যেকটা মলিকুল কিন্তু সমানভাবে আকর্ষণ করছে। এর ফলে এই মলিকুলের উপর আকর্ষণ বলটা নেট রেজাল্ট 0। তাহলে নেট অ্যাট্রাকশন ফোর্স 0, নেট অ্যাট্রাকশন ফোর্স ইজ 0। তার কারণ এই অণুর চারপাশে যে সমস্ত অণুগুলো আছে প্রত্যেকেই আকর্ষণ করছে। আকর্ষণ করার জন্য কার্যকারী যে আকর্ষণ বলটা সেটা 0 হয়ে যায়। এবার আমি সারফেসের কথা ভাবি। সারফেসে যে অণুগুলো রয়েছে, ধরো সারফেসে এই অণুগুলো রয়েছে, এরকম অণুগুলো রয়েছে, এই অণুগুলো রয়েছে। আমি ধরলাম এই অণুর কথা। তাহলে এই অণুকে আশেপাশে থাকা সমস্ত অণুগুলি আকর্ষণ করছে। তাহলে পাশে রয়েছে এই অণুটা, আকর্ষণ করছে, প্রত্যেকে আকর্ষণ করছে।
কিন্তু দেখো এর ওপরে কোনো অণু নেই, মলিকুল নেই, কারণ এটা হচ্ছে তরলের সারফেস। তরলের সারফেসে কোনো লিকুইড মলিকুল নেই, রয়েছে ভেপার মলিকুল। কিন্তু ভেপার মলিকুলের সংখ্যা অনেক কম তরলের সাপেক্ষে। তাহলে এই যে মলিকুলটা রয়েছে একদম সারফেসে, তার নেট যে অ্যাট্রাকশন ফোর্স নিচের দিকে কাজ করবে, কারণ যেহেতু ওপরের দিকে কোনো মলিকুল নেই। তাহলে এই মলিকুলটার নেট অ্যাট্রাকশন ফোর্স নিচের দিকে, অর্থাৎ ডাউনওয়ার্ডস নিচের দিকে কাজ করছে। তাহলে এই ডাউনওয়ার্ডস আকর্ষণ বলের জন্য পৃষ্ঠতলে থাকা অণুগুলো কি করবে? পরস্পর কাছে আসবে। তাহলে পৃষ্ঠতলের অণুগুলো এই সংকুচিত হবে, একদম কাছে আসবে। তার কারণ এই নেট অ্যাট্রাকশন ফোর্সটাকে কমানোর জন্য। তাহলে অণুগুলো সবসময় কাছে এলো, কাছে এলে দেখব যে এই অণুগুলো যতই কাছে আসে তত এদের অ্যাট্রাকশন ফোর্স বাড়ছে। তাহলে আমরা দেখব কি সারফেসে থাকা অণুগুলি পরস্পর কাছে আসে, আর কাছে আসা কথা অর্থ হচ্ছে সংকুচিত হয়। তার মানে সারফেসে থাকা অণুগুলো সংকুচিত হচ্ছে। এই সংকুচিত হলে আমরা দেখব কি ঠিক অণুগুলোর সারফেসে যে সমস্ত অণু আছে পরস্পর সঙ্গে প্রায় স্পর্শ করেই আছে। তাহলে স্পর্শ করে থাকলে একটা মেমব্রেন মতো কাজ করবে, আর এটাকেই বলা হয় সারফেস টেনশন বা পৃষ্ঠটান। তাহলে পৃষ্ঠটান কেন হলো? দেখো সারফেসে থাকার যে মলিকুলটা রয়েছে তার নেট যে অ্যাট্রাকশন ফোর্স ডাউনওয়ার্ডস, আর এই ডাউনওয়ার্ডস ফোর্সটাকে কমানোর জন্য সারফেস থাকা মলিকুলগুলি পরস্পর কাছে আসে। কাছে যদি আসে তাহলে তাদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স বাড়বে, আর যখন এই অ্যাট্রাকশন ফোর্স বাড়বে তখন একটা মেমব্রেনের মতো কাজ করবে, মানে একটা পাতলা পর্দার মতো কাজ করছে। আর এই ঘটনাকে বলা হয় সারফেস টেনশন। তাহলে আমরা সারফেস টেনশনের ডেফিনেশন দেব কী করে? একটা তরলের সারফেস আমরা কল্পনা করলাম, এই একটা তরলের সারফেসের উপর আমি একটা লাইন কল্পনা করলাম। এই লাইনের লম্বভাবে উভয় দিকে একক দৈর্ঘ্যের উপর যে বল কাজ করছে সেই বলটাই আমরা বলবো সারফেস টেনশন। এই লাইনের প্রতি একক দৈর্ঘ্যের উপর লম্বভাবে যে বল কাজ করছে সেটাকে বলা হয় সারফেস টেনশন। তাহলে সারফেস টেনশন বা পৃষ্ঠটান বলতে বোঝায় তরল পৃষ্ঠের উপর একক দৈর্ঘ্যের উপর লম্বভাবে উভয় দিকে যে বল কাজ করে তাকে সারফেস টেনশন বলে। তরল পৃষ্ঠের উপর একক দৈর্ঘ্যের উপর লম্বভাবে উভয় দিকে যে বল কাজ করে তাকে সারফেস টেনশন বলবো। তাহলে সারফেস টেনশনকে আমরা গামা দিয়ে প্রকাশ করব। গামার সমান এফ ফোর্স কাজ করছে প্রতি একক দৈর্ঘ্য, যেখানে এফ হচ্ছে বল আর এল হচ্ছে লেন্থ মানে দৈর্ঘ্য। তাহলে বল বাই দৈর্ঘ্য সারফেস টেনশন, যেখানে গামা সারফেস টেনশন বা পৃষ্ঠটান। তাহলে এর ইউনিট কী হবে? ইউনিট দেখো গামা ইজ ইকাল টু এফ বাই এ আছে। তাহলে এফ হচ্ছে বল হলো ডাইন, আর এল হচ্ছে লেন্থ,
লেন্থ মানে সেমি, তাহলে আসবে ডাইন সেমি ইনভার্স। আমরা যদি এসআই পদ্ধতি দেখি তাহলে গামা নিউটন পার মিটার, নিউটন পার মিটার, তাহলে নিউটন মিটার ইনভার্স, অর্থাৎ গামার ইউনিট হবে নিউটন পার মিটার বা নিউটন মিটার ইনভার্স। এরপর আমরা পড়ব সারফেস এনার্জি বলতে কি বোঝায়। সারফেস এনার্জি, সারফেস এনার্জি বলতে বোঝায় যে সারফেস এনার্জি বলতে বোঝায় পৃষ্ঠতলে এক একক ক্ষেত্রফল বৃদ্ধি করতে যে পরিমাণ কার্য করতে হয় সেই পরিমাণ কার্যকে আমরা বলব সারফেস এনার্জি। অর্থাৎ পৃষ্ঠতলে এক একক ক্ষেত্রফল বৃদ্ধি করতে, ক্ষেত্রফল বৃদ্ধি করতে যে পরিমাণ কার্য করতে হয়, যে পরিমাণ কার্য করতে হয় তা হলো সারফেস এনার্জি। সারফেস এনার্জি, সারফেস এনার্জি বলা হয় পৃষ্ঠ শক্তি। ওকে, তাহলে আমরা বলতে পারবো সারফেস এনার্জি সমান সারফেস এনার্জি সমান কার্য বাই ক্ষেত্রফল, কার্য বাই ক্ষেত্রফল। তো এর ইউনিট কী হবে? ইউনিট কার্যের একক আমরা আর্ক পার সেমি, আবার লিখতে পারি আমরা এসআই পদ্ধতিতে জুল পার মিটার স্কয়ার। এবার দেখব এই সারফেস টেনশন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। সারফেস টেনশন মূলত আসলে কি? আমাদের একটা কথা মনে রাখতে হবে যে সারফেস টেনশন হলো তরল অণুগুলির মধ্যে আকর্ষণ বল। সারফেস টেনশন হলো তরল অণুগুলির মধ্যে আকর্ষণ বল। তরল অণুগুলির মধ্যে আকর্ষণ বল হচ্ছে সারফেস টেনশন। যখন অণুগুলির মধ্যে আকর্ষণ খুব তীব্র হবে অর্থাৎ সেই তরলের সারফেস টেনশন বেশি হবে। অণুগুলির মধ্যে আকর্ষণ বল তীব্র হলে সারফেস টেনশন বেশি হবে। সারফেস টেনশন বেশি হবে। আর যদি আকর্ষণ বল খুব দুর্বল হয়ে যায় তাহলে সেই তরলের সারফেস টেনশন খুব কম হবে। তাহলে আমরা দেখব সারফেস টেনশন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? নাম্বার 1, তরলের অণুর প্রকৃতি। তরলের অণুর প্রকৃতির উপর নির্ভর করবে, অর্থাৎ কী ধরনের তরল আমরা নিচ্ছি তার উপর নির্ভর করছে সারফেস টেনশন। অর্থাৎ যে সমস্ত তরল নেব সেই তরলের অণুগুলির মধ্যে অ্যাট্রাকশন ফোর্স কীরকম তার উপর নির্ভর করবে সারফেস টেনশন। ধরো এক্সাম্পল হিসেবে আমরা ওয়াটার মলিকুল নিলাম, ইথার মলিকুল নিলাম এবং অ্যালকোহল নিলাম। তাহলে ওয়াটার মলিকুল, ইথার মলিকুল এবং অ্যালকোহল। তাহলে দেখো ওয়াটার মলিকুলের মধ্যে একটা মলিকুলের সঙ্গে অপর মলিকুলের
এইচ বন্ডিং ঘটে। এই এইচ বন্ডিংয়ের মাধ্যমে মলিকুলগুলো পরস্পর যুক্ত থাকে, অর্থাৎ এদের আকর্ষণ বলটা হচ্ছে এইচ বন্ডিং। তারপরে ইথার মলিকুলে এইচ বন্ডিং সম্ভব হয় না। যেহেতু এইচ বন্ডিং সম্ভব হয় না, তাহলে দুটো মলিকুলের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স হলো ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। দুটি মলিকুলের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। আর ইথানল মলিকুলের মধ্যে আমরা দেখব C2H5OH। এই OH গ্রুপের মধ্যে এইচ বন্ডিং সম্ভব। তাহলে এই মলিকুলটার মধ্যে এইচ বন্ডিং সম্ভব। আবার এইটার সঙ্গে এইটা ভ্যান ডার ওয়ালস ফোর্স, অর্থাৎ ইথাইল গ্রুপের সঙ্গে ইথাইল গ্রুপ ভ্যান ডার ওয়ালস ফোর্স আকর্ষণ বল। তাহলে এখানে তিনটে মলিকুল আমরা নিয়েছিলাম, একটা ওয়াটার, একটা ডাইমিথাইল ইথার, একটা হচ্ছে ইথানল। তো এর মধ্যে স্ট্রং ফোর্স হচ্ছে এইচ বন্ডিং, হাইড্রোজেন বন্ডিং খুব স্ট্রং বন্ড। তারপরে আমরা দেখব এখানে এইচ বন্ডিং ঘটছে, আবার ইথাইল গ্রুপের মধ্যে ভ্যান ডার ওয়ালস ফোর্স কাজ করছে। তাহলে এদের আকর্ষণ বলটা সবচেয়ে বেশি হয় ওয়াটার, তারপরে এখানে ইথানল, তারপরে দেখব ডাইমিথাইল ইথার, এইরকম অর্ডার থাকে। তাহলে আমরা জানি যত আকর্ষণ বল বেশি হবে ততই কিন্তু সারফেস টেনশন বেশি। তাহলে লিখতে পারি সারফেস টেনশন বেশি হবে ওয়াটার, তারপরে ইথানল, তারপরে ডাইমিথাইল ইথার, এইরকম অর্ডারে থাকবে তাদের সারফেস টেনশন। আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে কোন তরলের সারফেস টেনশন বেশি হবে। ওয়াটার, ইথিলিন গ্লাইকল, আর ধরো গ্রেসাল আছে, এরকম আছে তিনটে মলিকুল। তাহলে দেখো এখানে OH গ্রুপের সংখ্যা দুটো, এখানে OH গ্রুপের সংখ্যা তিনটে, আর এখানে OH গ্রুপের সংখ্যা একটা। আমরা দেখব যে কোনো মলিকুলের OH গ্রুপের সংখ্যা যত বেশি হবে হাইড্রোজেন বন্ডিংয়ের ডিগ্রি বা সংখ্যা বেশি হবে। আর যত বেশি হাইড্রোজেন বন্ডিং তত কিন্তু অণুগুলির মধ্যে আকর্ষণ বল অনেকটা দৃঢ় হয় বা স্ট্রং হয়। তার মানে সেই সমস্ত অণুগুলির মধ্যে বা সেই সমস্ত অণুগুলি দ্বারা যে তরল পদার্থ রয়েছে সেই তরল পদার্থের সারফেস টেনশন বেশি হবে। তাহলে এখানে যেহেতু হাইড্রক্সি গ্রুপের সংখ্যা বেশি, তাহলে আমরা লিখতে পারি এখানে অণুগুলির মধ্যে আকর্ষণ বল বেশি হবে। তাহলে এইচ বন্ডিংয়ের সংখ্যা বেশি হওয়ার জন্য অণুগুলির মধ্যে আকর্ষণ বেশি হবে, তার মানে সারফেস টেনশন বেশি হবে। তাহলে 1 নম্বর কম্পাউন্ড, 2 নম্বর কম্পাউন্ড, 3 নম্বর কম্পাউন্ড, যত OH গ্রুপের সংখ্যা বেশি হবে ততই সারফেস টেনশন বেশি হবে। তাহলে 3 নম্বর কম্পাউন্ডটা সারফেস টেনশন বেশি, তারপরে 2, তারপরে 1। তো এইভাবে অণুগুলির মধ্যে আকর্ষণ বল তুলনা করে আমরা সারফেস টেনশন দেখব। দ্বিতীয় ফ্যাক্টর আমরা দেখব উষ্ণতা বা টেম্পারেচার উপর কীভাবে সারফেস টেনশন নির্ভর করে। আমরা দেখলাম যে তরল অণুগুলির মধ্যে অ্যাট্রাকশন ফোর্সটাই সারফেস টেনশন, অর্থাৎ সারফেসে যে সমস্ত অণুগুলি আছে এই অণুগুলির মধ্যে আকর্ষণ বল সেটি আমাদের সারফেস টেনশন। এবার যত উষ্ণতা বৃদ্ধি করা হবে ততই এই ফোর্সগুলোকে উষ্ণতা দ্বারা ভাঙতে সাহায্য করবে, অর্থাৎ অ্যাট্রাকশন ফোর্সটা দুর্বল হবে। যতই আমরা টেম্পারেচার বৃদ্ধি করব ততই অণুগুলির মধ্যে আকর্ষণ বল দুর্বল হবে। তার কারণ উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তরল অণুগুলো তাদের সঞ্চরণশীল বাড়বে বা গতিশীলতা বাড়বে, এর ফলে তাদের অ্যাট্রাকশন সমস্যা লোপ পাবে। তাহলে উষ্ণতা বৃদ্ধি করলে উষ্ণতা বৃদ্ধিতে অণুগুলির
আকর্ষণ বল লোপ পায়, অণুগুলি আকর্ষণ লোপ পায়। যখন আকর্ষণ লোপ পাবে তাহলে এই আকর্ষণ বলটাই তো সারফেস টেনশন, তার মানে তাদের সারফেস টেনশন কমে যাবে। সারফেস টেনশন কম হয়। আমরা দেখব ক্রিটিক্যাল টেম্পারেচারে সারফেস টেনশন 0। ক্রিটিক্যাল টেম্পারেচার অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি করতে করতে ক্রিটিক্যাল টেম্পারেচারে সারফেস টেনশন 0 হবে। তৃতীয় ফ্যাক্টর হচ্ছে ইম্পিউরিটি। তরলের মধ্যে যদি ইম্পিউরিটি যুক্ত থাকে তখন সারফেস টেনশন কী হবে? ধরা যাক তরলের অণুগুলো, সারফেস অণুগুলো এরকম অবস্থায় আছে। এই অবস্থায় থাকলে তরলের অণুর উপর একটা আকর্ষণ কাজ করছে। এবার বাইরে থেকে যদি আমরা ইম্পিউরিটি যুক্ত করি, বাইরে দিকে ইম্পিউরিটি যুক্ত করা হচ্ছে, ইম্পিউরিটির চেয়ে অবিশুদ্ধ কিছু যুক্ত করা হচ্ছে। তাহলে এই অবিশুদ্ধ পদার্থ যুক্ত করলে আমরা কি দেখব? দেখব যে সারফেসে অবিশুদ্ধ পদার্থ বা মলিকুলটা যুক্ত হয়ে আছে। যখনই সারফেসের মধ্যে এই অবিশুদ্ধ মলিকুল চলে আসছে তখন এই দুটি তরলের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স লোপ পাবে। তরল অণুর মধ্যে অ্যাট্রাকশন ফোর্স লোপ পাবে, কারণ এই যে মলিকুলটা সেটা ইম্পিউরিটি মলিকুল। তাহলে দুটো অণুর মধ্যে অ্যাট্রাকশন ফোর্স লোপ পাবে বা আকর্ষণ বল লোপ পাবে। তাহলে এখানে আকর্ষণ বল লোপ পাচ্ছে, আকর্ষণ বল লোপ পায়। যখনই আকর্ষণ লোপ পাবে তার মানে সারফেস টেনশন কমবে, সারফেস টেনশন কম। আকর্ষণ বল লোপ পেলেই সারফেস টেনশন কম। অর্থাৎ জলের মধ্যে সাবান, ডিটারজেন্ট এই সমস্ত যদি আমরা ইম্পিউরিটি যুক্ত করি তাহলে তরলের বা জলের সারফেস টেনশন কমে যায়। এবার আমরা দেখব যে তরলের পৃষ্ঠটান কয়েকটি ঘটনা। প্রথমত আমরা কয়েকটি ঘটনা দেখব যে বৃষ্টির ফোঁটা গোলাকার হয়। তো বৃষ্টির ফোঁটা কেন গোলাকার হবে? বৃষ্টির ফোঁটাগুলো গোলাকার হয়। তো বৃষ্টি ফোঁটা গোলাকার হওয়ার কারণ হচ্ছে যে জল রয়েছে এই ফোঁটাগুলো গোলাকার, তার কারণ হচ্ছে সারফেস যে তলটা রয়েছে বা সারফেসটা সংকুচিত করতে চায়, আর সারফেসে সবচেয়ে বেশি কম হয় গোলাকারে, অর্থাৎ স্ফেরিক্যালে সবচেয়ে বেশি সারফেসটাই কম হয়। তো সেই জন্য সারফেসটা কম করতে গিয়ে গোলাকার আকার ধারণ করে। অর্থাৎ মূলত এটা সারফেস টেনশনের মধ্যেই ঘটে। কারণ সারফেস টেনশনে আমরা দেখেছিলাম যে জলের অণুগুলি একে অপরের সঙ্গে আকর্ষণ করছে, আকর্ষণ করার মাধ্যমে অণুগুলো পরস্পর কাছে আসছে, সংকুচিত হচ্ছে, অর্থাৎ সারফেসটা কমানোর চেষ্টা করছে। আর গোলাকারে সারফেস কম হয়, সারফেস এরিয়া কম হয়। এই গোলাকারের সারফেস এরিয়া সবচেয়ে কম। তাহলে প্রত্যেকটাই ওয়াটার মলিকুল দেখব সারফেস টেনশনের জন্য পরস্পর কাছে আসে, আর কাছে আসার ফলে সারফেস এরিয়া কমাতে চায়, আর কমাতে হলে সবচেয়ে কম সারফেস এরিয়া তৈরি করবে গোলাকার। সেই জন্য বৃষ্টির ফোঁটা গোলাকার হয়ে যায়। আমরা দেখব শীতকালে বিশেষ করে দেখি যে জলের উপর দিয়ে কিছু কিছু পোকামাকড় হেঁটে বেড়ায়। তার কারণ একটাই যে শীতকালে টেম্পারেচার কম থাকে, সারফেস টেনশন বেশি হয়। শীতকালে টেম্পারেচার কম থাকে, সারফেস টেনশন বেশি হয়, কারণ উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সারফেস টেনশন কমে যায়। তার মানে উল্টো করে ভাবলে উষ্ণতা যত কমবে সারফেস টেনশন বেশি হবে। তো কেন পোকামাকড়গুলো হেঁটে বেড়াবে? কারণ সারফেসে যে সমস্ত মলিকুল রয়েছে সেগুলো একে অপরের সঙ্গে তীব্রভাবে আকর্ষণ করে। আকর্ষণ করলে এই সারফেসের উপরিতলটা একটা পর্দা মতো কাজ করে, আর এই পর্দার উপর দিয়েই
পোকামাকড়গুলো হেঁটে বেরোয়। অর্থাৎ এখানে মূলত সারফেস টেনশনের জন্যই ঘটে। নাম্বার 3 দেখব আমরা যে কোনো মসৃণ তলের ওপর জলে ফোঁটা রাখলে সেটা দেখব যে জলের ফোঁটাটা গোলাপি থাকে। এখানে কেন ঘটছে? ধরো একটা মসৃণ তল, এই মসৃণ তলের উপর জলে ফোঁটা রাখলে জলের ফোঁটাটা গোলাকারই থাকে, অর্থাৎ তলের সঙ্গে মেশে না। তাহলে এখানে দুটো মলিকুল আছে কন্ট্যাক্টে, অর্থাৎ এই যে আমরা লিকুইডটা রেখেছি, যে স্পর্শ করেছে এই স্পর্শ অবস্থানে যে তলটা রেখেছি সেই তলে মলিকুল আছে। তাহলে এখানে দুটো ফোর্স কাজ করবে, একটা অ্যাডহেসিভ ফোর্স আর হচ্ছে কোহেসিভ ফোর্স। অ্যাডহেসিভ ফোর্স হচ্ছে দুটি ভিন্ন অণুর মধ্যে আকর্ষণ বল। দুটি ভিন্ন অণুর মধ্যে আকর্ষণ বল, অণুর মধ্যে আকর্ষণ বল। আর কোহেসিভ ফোর্স হচ্ছে একই অণুর মধ্যে আকর্ষণ বল, একই অণুর মধ্যে আকর্ষণ বল। তাহলে মসৃণ তলে দেখব অণুগুলো ওই তলের সঙ্গে মিশছে না। তাহলে তলের অণু আর জলের অণুর যে আকর্ষণ বল সেটা হচ্ছে অ্যাডহেসিভ ফোর্স, আর ওয়াটার মধ্যে যে আকর্ষণ বল সেটা কোহেসিভ ফোর্স। যেহেতু তলের সঙ্গে মিশছে না, তার মানে কোহেসিভ ফোর্সটা এখানে বেশি, অর্থাৎ এখানে কোহেসিভ ফোর্স বেশি অ্যাডহেসিভ ফোর্সের তুলনায়। এই কারণে দেখব ওয়াটার মলিকুলে ওই তলের সঙ্গে মিশছে না। আবার দেখব অমসৃণ তল, সেখানে জলের অণুগুলো ছড়িয়ে পড়ে, অর্থাৎ সেখানে দেখব যে অ্যাডহেসিভ ফোর্সটা অনেক বেশি হয়ে গেছে কোহেসিভ ফোর্সের তুলনায়। এই কারণে জলের অণুগুলো ছড়িয়ে পড়ছে। ক্যাপিলারি অ্যাকশন। তো ক্যাপিলারি অ্যাকশন আমরা কি দেব? একটা সরু নল, যেটা আমরা ক্যাপিলারি টিউব বলবো। এই সরু নলে আমরা যদি সরু নলকে একটা লিকুইডের মধ্যে আমরা চুবিয়ে দিই, দেখব লিকুইড মলিকুলগুলো সারফেস টেনশনের জন্য কিছুটা উপরিতলে উঠে। যদি আমরা জল নিই এরকম দেখব, আবার যদি একটা পাত্রে পারদ নিই, তাহলে একটা সরু নলকে আমরা যদি চুবিয়ে দিই এখানে বা এটা রাখি, তাহলে দেখব তাতে একটা কিছুটা তল উপরে উঠেছে এইরকম। তো কেন হয়? এইটা হচ্ছে ক্যাপিলারি অ্যাকশনের জন্য, অর্থাৎ সারফেস টেনশনের কারণে। তো আমরা কেন এরকম তল দেখব, এই অবতলটা কেন দেখব, আর এখানে যে উত্তল আছে এই উত্তল কেন দেখব? তার কারণ দেখো, যখন আর ক্যাপিলারির মধ্যে ওয়াটার মলিকুল আসছে, তখন কি হয়, ওয়াটার মলিকুল কাঁচগুলিকে ভিজিয়ে দেয়। তার মানে কাঁচ এবং ওয়াটার মলিকুলের মধ্যে অ্যাডহেসিভ ফোর্সটা অনেক বেশি হয় কোহেসিভ ফোর্সের তুলনায়। তাহলে দেখব কাঁচের গায়ে জল লেগে যাচ্ছে, তার মানে জলের মলিকুল, ধরো এইটা হচ্ছে আমাদের সারফেস, এটা হচ্ছে সারফেস। এই সারফেসের যে কাঁচ রয়েছে, দেয়াল রয়েছে, এই কাঁচের দেয়ালে ওয়াটার মলিকুলের মধ্যে অ্যাডহেসিভ ফোর্স কাজ করে, এই ফোর্স কাজ করছে, এইভাবে সারফেস রয়েছে। যখন এই ফোর্স কাজ করছে তখনই এরকম একটা উত্তল তল দেখতে পাচ্ছি, অর্থাৎ কাঁচের গায়ে ওয়াটার মলিকুল লাগছে, তার মানে এখানে অ্যাডহেসিভ ফোর্স কাজ করে, অ্যাডহেসিভ ফোর্সটা কাজ করছে। আর কাজ করার ফলেই কিন্তু ওই কাঁচের গায়ে মলিকুলগুলো আটকে যাচ্ছে। আটকে গেলেই আমরা দেখব এরকম একটা অবতল তল দেখব, এবং সেটা সারফেস টেনশনের জন্য হচ্ছে। কারণ কি সারফেস টেনশন হওয়ার কারণটা হচ্ছে, যখনই আমরা দেখব এই যে কাঁচের তল ছিল, দিস ইজ মলিকুল, এখানে আটকে গেল, তাহলে এই ওয়াটার মলিকুলকে এখানে আটকাবে, এখানে আটকাবে, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে অ্যাট্রাকশন ফোর্স থাকবে। আর এই অ্যাট্রাকশন ফোর্সের ধর্মটাই হচ্ছে এখানে সারফেস টেনশন।
তাহলে যদি সারফেস টেনশন না থাকতো তাহলে মলিকুল একে অপরের সঙ্গে আটকে থাকতো না। সারফেস টেনশন না থাকলে মলিকুল একে অপরের সঙ্গে আটকে থাকতো না। তার ফলে দেখতে পাচ্ছি আমরা এরকম একটা তল দেখতে পাচ্ছি। কিন্তু যদি আমরা পারদ দিই, মার্কারি দিই, তাহলে দেখব উত্তল তল দেখা যায়। মার্কারির ক্ষেত্রে আমরা দেখব যে এখানে কোহেসিভ ফোর্সটা অনেক বেশি অ্যাডহেসিভ ফোর্সের তুলনায়। তাহলে এরকম নলের মধ্যে যখন আমরা পারদ দিচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি যে পারদে কাঁচের গায়ে আটকে যাচ্ছে না। কাঁচের গায়ে আটকে যাচ্ছে না, তার মানে পারদ অণুর মধ্যে যে কোহেসিভ ফোর্সটা অনেক বেশি হয় অ্যাডহেসিভ ফোর্সের তুলনায়। তখন অণুগুলির মধ্যে এরকম ভাব দেখা যাবে। অর্থাৎ কাঁচের গায়ে আটকাচ্ছে না, তার মানে এরকমটা উত্তল ভাব দেখা যাবে। উত্তল ভাব, যাতে কাঁচের সঙ্গে পারদের অ্যাট্রাকশন ফোর্সটা অনেক কম, কিন্তু পারদের মধ্যে অ্যাট্রাকশন বেশি। এই কারণে এদের উত্তল দেখা যায়। তো এগুলো প্রত্যেকটাই হচ্ছে লিকুইডের ক্ষেত্রে সারফেস টেনশনের এক্সাম্পল।